আজকে হবে হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদ। আগের দিন কিছুটা করেছিলাম, তো আজকে আবার একটু প্রথম থেকে বেসিক থেকে স্টার্ট করছি, না হলে খাপছাড়া হয়ে যাবে ব্যাপারটা। একদম নিচ থেকে একদম হাই লেভেল অব্দি চলে যাবো আজকেই। শুধু জানতে হবে যে পাঁচ রকম পদ্ধতি আছে যেভাবে আমরা একটা অঙ্ক কি করতে পারি। এবার কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে সমস্যাটা হয় এটা যে পরীক্ষার হলে অঙ্কটা থেকে বুঝতে হবে যে কোন পদ্ধতিতে গেলে আমার তাড়াতাড়ি হবে। ঠিক আছে, তো কিছু কিছু পদ্ধতি আছে, জাস্ট আমি নামটা লিখবো আর কিছু না, আর বলে দেবো যে কিভাবে হবে। একটা হচ্ছে ভ্যালু অ্যাজিউম করে করতে হয়। ঠিক আছে, অ্যাজিউম মানে হচ্ছে তোকে কিছু একটা ভ্যালু ধরে নিতে হবে। মানে ধর প্রিন্সিপালটা কিছু একটা দেওয়া আছে, সেটাকে তুই ধরে নিলে অন্য কিছু, এটাকে বলে ভ্যালু অ্যাজিউম মেথড। ঠিক আছে, সাপোজ ধরে নে বলে দিল যে রেট হচ্ছে 10%, প্রিন্সিপাল বলে দিল হচ্ছে 1550, আর বলে দিল যে টাইম হচ্ছে 3 বছর। এবার হচ্ছে সিআই বার করো বা কম্পাউন্ড ইন্টারেস্টটা বার করো। তাহলে এখানে ভ্যালু অ্যাজিউম মেথড দিয়ে কিভাবে এটাকে করতে পারি, আমি জাস্ট ইনিশিয়ালি ধরে দিচ্ছি কিভাবে করা যায়। যখন সিআই মানে হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট, মানে চক্রবৃদ্ধি সুদ, এটাই তো চাই আমাদের পরীক্ষায়। চক্রবৃদ্ধি সুদটি কত, এটাই চাই পরীক্ষার হলে। টি মানে হচ্ছে সময়, আর মানে হচ্ছে রেট মানে সুদের হার, আর পি হচ্ছে আসল বা প্রিন্সিপাল। ঠিক আছে, টি হচ্ছে সময়। যদি এরকম বলে তাহলে আমরা ভ্যালু অ্যাজিউম করে কিভাবে করব, মানে একটা আমরা যে কোনো মান ধরে নিব, সেই মানটা ধরে অঙ্কটা করব। কিভাবে করব, এখানে দেখতে পাচ্ছি 10% বলেছে রেট অফ ইন্টারেস্ট। ঠিক আছে, তো আমরা যদি ধরে নিই যে প্রিন্সিপালটা 100 ছিল, সেটা প্রথম বছর 10% বেড়েছে, মানে কত হয়েছে, 110 হয়েছে। তারপর বছর আবার 10% বেড়েছে, তাই না? তাহলে 10% কত হবে, 1.1। হ্যাঁ, বল কত হবে, 121। 2 বছরের শেষে এটা হলো। তাহলে আমরা যদি প্রিন্সিপালটা ধর এখানে 3 বছরের জায়গায় 2 বছর ছিল, ঠিক আছে টাইম, তাহলে এটা কি বেরোচ্ছে আমাদের বলতো, সুদে আসলে না। আর এটা কি বেরোচ্ছে, শুধু আসল। এবার আসলটা আমাদের বলে দিয়েছে 1550, তাহলে আমরা ধরতে পারি যে আসল সমান সমান 1550, এটা বলে দেওয়া আছে। তাহলে তাহলে এটা কত গুণ আছে, সেখানে এত গুণই হবে। তাহলে আমাদের সুদে আসলে এটা বেরিয়ে আসবে। বোঝা গেল জিনিসটা? মানে 100 সমান সমান যদি আমি 1550 ধরে নিই, তাহলে 121 সমান সমান কত, তাহলে আমাদের সুদে আসলে এটা বেরিয়ে আসবে। বোঝা গেল? এটা হচ্ছে ভ্যালু অ্যাজিউম মেথড। আমি শুধু পদ্ধতিটা পরে আরো ভালো করে করবো, জাস্ট আমি বোঝানোর জন্য করাচ্ছি। এটা হচ্ছে 1 নম্বর মেথড। ঠিক আছে, এইভাবে আমরা পরীক্ষার হলে অঙ্ক করতে পারি। দ্বিতীয় মেথড আছে একটা, সেটাকে বলে হচ্ছে সাকসেসিভ। সাকসেসিভ আমরা পড়েছি, পার্সেন্টেজটা যেভাবে বৃদ্ধি হয়, মানে কম্পাউন্ডিং হয়। চক্রবৃদ্ধি মানে কি, কম্পাউন্ডিং, তো মানে একটা পার্সেন্টেজ সেটা বারবার জাম্প করে করে বাড়ছে। কার উপরে বাড়ছে, আসলের উপরে বাড়ছে, প্লাস আসল থেকে যে সুদটা পাচ্ছি তার উপরেও বাড়ছে। মানে বোঝার বিষয় হচ্ছে এখানে 2 নম্বর মেথড হচ্ছে যদি বলি, সেটা হচ্ছে পার্সেন্টেজের বৃদ্ধি বৃদ্ধি করে করে করা মেথড। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে এফেক্টিভ পার্সেন্টেজ মেথড। ইংরেজিটা আমি বলে দিচ্ছি যাতে এমনি জাস্ট ইন্টারেস্টিং হয় বিষয়টা। এফেক্টিভ পার্সেন্টেজ মেথড, এখানে কি হয় বেসিক্যালি, ধর কোন রেট 10% হারে বেড়েছে, বলেছে 2 বছর বেড়েছে চক্রবৃদ্ধি সুদ, সুদের কত নির্ণয় করেছে। তাহলে যদি 2 বছর 10% হারে বাড়ে, যেটা আগের দিন আমি শেখাচ্ছি, তাহলে অ্যাকচুয়ালি পার্সেন্টেজটা কত বাড়বে। তাহলে এই ক্ষেত্রে আমাদের একটা ফর্মুলা কাজে লাগে, তাই না? ফর্মুলাটা কি, এটা সাকসেসিভের ফর্মুলাটা লাগবে, সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। এইটা এইটা কি পার্সেন্টেজ, মানে যদি 10% করে প্রথম বছর বাড়ে, দ্বিতীয় বছরও 10% বাড়ে, তাহলে 2 বছরের শেষে, এটা হচ্ছে প্রথম বছর ফার্স্ট ইয়ার,
আর এটা হচ্ছে সেকেন্ড ইয়ার। তাহলে 2 বছরের শেষে সুদের হারটা বেড়ে কত দাঁড়াবে সেটা আমরা এই সূত্র দিয়ে বার করতে পারি, তাই তো? তো আমরা আগের দিন পড়েছিলাম যদি আমরা এক্স এর জায়গায় 10 এবং ওয়াই এর জায়গায় 10 বসাই তাহলে প্রথম থেকে 20 হয়ে গেল। আর এক্স ওয়াই মানে হচ্ছে কত, এক্স ওয়াই গুণ করলে 100 হয়, 100/100 মানে 1, তাহলে কত হয় 21%। মানে পার্সেন্টেজটা কম্পাউন্ডিং হয়ে 2 বছরের শেষে কত হলো 21%। মানে প্রথম বছর 10% বেড়েছে, তারপরে বছর 10% বেড়েছে, টোটাল কত পার্সেন্ট বাড়লো তাহলে 21% বাড়লো। এটা কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্ট মানে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রেই শুধু। এটা যদি সিম্পল ইন্টারেস্ট হতো তাহলে প্রত্যেক বছর 10% করেই বাড়তো, অনলি 10%, তাই তো? এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে। তাহলে এটা বলে এফেক্টিভ পার্সেন্টেজ মেথড। এই ক্ষেত্রে আমরা শুধু ফর্মুলাটা ব্যবহার করব আর দুটো পার্সেন্টেজকে অ্যাড করতে থাকবো, যেটা বেরোবে প্রিন্সিপাল সেই পার্সেন্টেজের কত অংশ সেটা বার করলে বেরিয়ে আসবে। আর একটা প্রিন্সিপাল দেওয়া আছে, এর 21% কত, এটা যদি বার করে দিই তাহলে আমাদের সিআইটা পেয়ে যাবে এই ক্ষেত্রে, এই মেথডে। ঠিক আছে, এটা হলো 2 নাম্বার মেথড। ফর্মুলাটা সবাই লিখলে তো? ফর্মুলাটা বেসিক্যালি ওই যে পার্সেন্টেজের ফর্মুলা, আমি আবারও লিখে দিচ্ছি, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। এটা হচ্ছে সাকসেসিভ ইন্টারেস্টের ফর্মুলা, বা যে কোনো পার্সেন্টেজ যখন অনবরত বাড়তে থাকবে তখন আমরা এভাবে বার করি। এটা 3টে পার্সেন্টেজেরও একটা ফর্মুলা আছে, সেটা আমাদের প্রয়োজন অতটা পড়ে না, কারণ আমরা 2 + 1 করে আবার করতে থাকি। ঠিক আছে, বের করতে থাকি। 3 নাম্বার মেথড বলতে পারা যায় হচ্ছে মাল্টিপ্লাইং ফ্যাক্টর। মাল্টিপ্লাইং ফ্যাক্টর কি? গুণক পদ্ধতি বা মাল্টিপ্লাইং ফ্যাক্টর। মাল্টিপ্লাইং ফ্যাক্টর বলতে কি বুঝি, এই অঙ্ক আমরা পার্সেন্টেজে করে এসছি, পার্সেন্টেজে এই অঙ্কগুলো করে এসছি। মানে যদি ধরে নিয়ে বলা হতো যে কোনো মূলধন 10% বৃদ্ধি পেয়েছে, তাহলে আমরা কি বলতাম যে 1/10 হয়েছে, মানে 10 ছিল পূর্বে, সেটা 1 বেড়ে তার বর্তমানের থেকে সেটা 11/10 গুণ হয়েছে। এটা বলতে পারতাম তো? এই জিনিসটা পার্সেন্টেজে করেছি আমরা, 11/10 গুণ হয়ে গেছে, সেটা আগে ছিল 10, এখন হয়ে দাঁড়িয়েছে 11। এটাই হচ্ছে মাল্টিপ্লাইং ফ্যাক্টর। কিভাবে এই মাল্টিপ্লাইং ফ্যাক্টরের অঙ্ক কিভাবে করব? সাপোজ 1550 এর জায়গায় আমার দেওয়া আছে প্রিন্সিপাল বা আসল হচ্ছে 1000। এবার বললো 10% হারে 2 বছর বেড়েছে, তাহলে চক্রবৃদ্ধি সুদটা নির্ণয় করো। ঠিক আছে, চক্রবৃদ্ধি সুদ বা সুদে আসলে তার কত হচ্ছে অ্যামাউন্ট, বা সুদে আসলে কত হচ্ছে, সুদ এবং আসলের যোগফল, সুদে আসল, সুদে আসলে কত হচ্ছে সেটা নির্ণয় করো। তাহলে 10% হারে বেড়েছে কত, 1000 টাকা। তাহলে 10% বাড়ার অর্থ কি, 1/10, তাই না? তার মানে আগে ছিল 10, এখন 1 বেড়ে হয়েছে 11। তার মানে আগে যে অ্যামাউন্টটা ছিল, ধরে নিলাম 1000 টাকা বলেছে, 1000 টাকাই ছিল, 1000 টাকা ছিল, সেটা এখন বেড়ে কত হয়ে দাঁড়িয়েছে 11/10। এটা হলো প্রথম বছর। আরেকবার বেড়েছে, কত বেড়েছে আরেকবার, 10% আবারও, তার মানে কত 11/10 আবারও বেড়েছে। এটাকে ক্যালকুলেট করব, ডাইরেক্ট অ্যামাউন্ট চলে আসবে। ঠিক আছে, ডাইরেক্ট অ্যামাউন্ট মানে সুদে আসলে এইটা পেয়ে যাবো আমরা, এইটা ক্যালকুলেট করে দেখি। এখান থেকে একটা শূন্য, এখান থেকে একটা শূন্য কেটে দিলাম, তাহলে 11 11 হয় 121, আর ইন্টু 10, তাহলে কত হচ্ছে এইটা। এইবার আগে ছিল কত 1000 টাকা, এটা ছিল কি আসল, এবার সুদে আসলে বেরিয়ে হয় দাঁড়ালো কত এত টাকা। তাহলে এখান থেকে ডিফারেন্সটা বার করলে আমাদের কি চলে আসবে, শুধু সুদটা চলে আসবে, চক্রবৃদ্ধি সুদটা চলে আসবে, তাই তো? বোঝা যাচ্ছে জিনিসটা? 210 টাকা কি চক্রবৃদ্ধি সুদ, 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 210 টাকা। এটা হলো মাল্টিপ্লাইং ফ্যাক্টর মেথড, গুণক বা গুণফলের মাধ্যমে বার করব। ঠিক আছে, বোঝা গেল জিনিসটা? এক্সাম্পল হিসেবে এইটা লিখে নিতে পারো পাশাপাশি। এই 1 2 3 করলাম না, আমি পাশে যেটা লিখছি সেটা এক্সাম্পল হিসেবে তার নিচে লিখে নেবে বা পাশে লিখে নেবে। এটা কিন্তু একটা অঙ্কই, এরকম অঙ্ক পরীক্ষায় আসতেই পারে যে 1000 টাকার 10% রেটে 2 বছরের সুদে আসলে কত হবে এবং চক্রবৃদ্ধি সুদ কত হবে, তাহলে চলে আসবে। বোঝা গেল জিনিস?
লাস্ট হচ্ছে কেক মেথড, বা যেটা আমরা নর্মালি ইউজ করব পাস্কেল বা কেক মেথড। ঠিক আছে, ওটাকে বলে কেক মেথড বলে বা পাস্কেল মেথড বলে। পাস্কেল অ্যাকচুয়ালি পাস্কেলের আমরা অনেক জায়গায় নাম শুনেছি। পাস্কেল কি বলতো? বিজ্ঞানীর নাম। পাস্কেল কিসের একক? চাপের এসআই একক। সেই বিজ্ঞানেরই মেথড এটা তৈরি করা। ঠিক আছে, একে বলে পাস্কেলস মেথড বা কেক মেথডও বলা যেতে পারে। মাল্টিপ্লাইং ফ্যাক্টরটা বোঝা গেল কি? এই জায়গাটা কিভাবে করলাম, গুণফলটা কিভাবে হলো। যদি আরেকটু বুঝিয়ে দিই, যদি মনে করো কোথাও 25% বলা থাকে যে বৃদ্ধি পাচ্ছে, 25% বৃদ্ধি পাচ্ছে কোনো মূলধন, তাহলে 2 বছর পরে সুদে আসলে কত টাকা হবে? তাহলে 25% কথার অর্থ কি? 1/4। তার মানে সে নিজের মূলধনের এত গুণ বেড়েছে প্রথম বছর। এটা ধরে নিলাম, মূলধনটা পি ধরে নিলাম, তাহলে এটা প্রথম বছর বাড়লো। আরেকবার বাড়বে তো, 2 বছর ধরছি, তাহলে আরেকবারও এটা বাড়বে। এটা ক্যালকুলেট করলে আমাদের এটা হচ্ছে মাল্টিপ্লাইং ফ্যাক্টর। ঠিক আছে, এটা ওটা পরে বোঝাচ্ছি। ঠিক আছে, অঙ্ক আসবে, ওরকম অঙ্ক আমরা করবো। একটা অঙ্ক আমরা বারবার অন্যান্য মেথডে করে দেখবো। ঠিক আছে, এবার হচ্ছে কেক মেথড বা পাস্কেল মেথড বলে যেটাকে। এইটাই হচ্ছে আমাদের শেখার সব থেকে যেগুলো টাফেস্ট অঙ্ক, সেটা এই মেথড দিয়েই হবে। কিন্তু এই মেথডের একটা কি বলবো, এই মেথডের একটা ব্যাকড্রপ আছে। সেটা হচ্ছে যে রেট অফ ইন্টারেস্টটা থাকবে, সুদের হারটা, সেটা সেম হতে হবে। মানে প্রথম 3 বছরের ধর আমাদেরকে বার করতে বলেছে সুদে আসলে কত হবে, তাহলে 3 বছর একটা রেট নিয়েই যেন থাকে। রেট যদি চেঞ্জ হয় বারবার, তাহলে কিন্তু এই মেথড আমরা ব্যবহার করতে পারবো না। দেখা গেল প্রথম বছর 10% হিসেবে দিচ্ছে, দ্বিতীয় বছর 25%, আবার তৃতীয় বছর 15%, তাহলে এই মেথড ব্যবহার করা যায়। ঠিক আছে, এই মেথড তখনই ব্যবহার করা যায় যখন আমাদের সুদের হারটা কিন্তু সব বছরই সেম থাকে। ঠিক আছে, কেক মেথডটা কি? ধরে নিলাম আসল হচ্ছে বা পি হচ্ছে 1000 টাকা। আসল 1000 টাকা। ঠিক আছে, টাইম সময় দিয়ে দিয়েছে 3 বছর। রেট অফ ইন্টারেস্ট দিয়ে দিল ধরে নে আচ্ছা 5% করবে, 5%। বোঝানোর জন্য টেনই রাখি, পরে আচ্ছা রেট অফ ইন্টারেস্ট 10%। এবার বার করতে বলেছে যে চক্রবৃদ্ধি সুদটা কত, বা এসআইটা কত বার করতে বলেছে। কি করে বার করবো, কেক মেথডে কি করে করবো? সবার প্রথমে আমাদেরকে এটা 10% নির্ণয় করতে হবে। তাহলে 1000 টাকার 10% কত? 100। কি করে বার করলাম? জাস্ট বার করলাম যেভাবে পার্সেন্টেজ বার করতে হয়। এইবার 3 বছর টাইম দিয়েছে, তো আমরা আর কিছু দেখবো না, 3বার লিখে দেবো 100, 100, 100, 100। এটা কি হলো? এটা বেরোচ্ছে কিন্তু এসআই। আমি বলে দিচ্ছি, তাও এটা হচ্ছে প্রথম বছর, ফার্স্ট ইয়ার। এটা হচ্ছে সেকেন্ড ইয়ার, আর এটা থার্ড ইয়ার বা 3 বছরের সুদ। মানে এই লাইনে যা বেরোবে সেটা প্রথম বছর, এই লাইনে যা বেরোবে সেটা দ্বিতীয় বছর, এই লাইনে যা বেরোবে সেটা তৃতীয় বছরের সুদ। ঠিক আছে, সুদ কিন্তু খেয়াল করে দেখবো, সুদ। তাহলে 10% কোথা থেকে পেলাম এই জিনিসগুলো? এই যে 1000-এর 10% মানে 100 দেখে ফেললাম। এইবার আমাদের কি করতে হবে, এটা তো ফার্স্ট ইয়ারের, তাহলে দ্বিতীয় বছর চক্রবৃদ্ধি সুদে কি হয়? চক্রবৃদ্ধি সুদে হয় হচ্ছে তুমি একটা সুদ পাবে, তারও উপরে আবার হার, তার সুদের হার নির্ণয় করতে হয়, তাই তো? বেসিক্যালি কেক মেথডে অত আমি ডিটেলে মানে মাথা খারাপ করে লাভ নেই, জাস্ট আমি বলে দিচ্ছি কি হয়। যখন আমরা দ্বিতীয় বছরে আসবো, প্রথম বছর থেকে দ্বিতীয় বছরের সুদটা 10% বের করতে হবে। তাহলে 100 10% কত হয়? 10। এবার এটা দ্বিগুণ করে দেবো, 20। এটাই হলো তিন নাম্বার বছরের প্রথম সুদ। এবার 3 নাম্বার বছরে যখন আবারও আসবো, তখন এটারও আবার 10% বার করতে হবে। তাহলে এটা 10% হচ্ছে 1 হয়ে গেল। 3 বছরের সুদ বেরিয়ে আসবে। সুদে আসলে যদি বলে, এটাই হচ্ছে নিয়ম। ঠিক আছে, আরেকবার বলে দিচ্ছি, এই 10-এর 10% মানে হচ্ছে 1।
তাহলে আমাদেরকে যদি বলে যে প্রথম বছরের সুদটা কত, তাহলে প্রথম বছরের সুদ হচ্ছে শুধু এইটা, এই পার্টটা। এবার যদি বলে যে প্রথম বছর এবং দ্বিতীয় বছরের একত্রে কত, তাহলে দ্বিতীয় বছর আর প্রথম বছর যদি একসাথে বলে, বা দ্বিতীয় বছরে 2 বছরের সুদ কত বলে, তাহলে শুধু হবে এইটা। আর 3 বছরেরই যদি বলে তাহলে পুরোটাই হবে। বোঝা গেল? এবার যদি বলে শুধু সরল সুদ কত, মানে এই একটা অঙ্ক থেকে আমরা চক্রবৃদ্ধি, সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য পুরোটাই পেয়ে যাচ্ছি, ঠিক আছে? যদি বলে সরল সুদ কত, তাহলে শুধু এই পার্টটা হচ্ছে আমাদের সরল সুদ। বোঝা গেল কোনটা? শুধু এই পার্টটা মানে 300, এই ক্ষেত্রে হচ্ছে 300, এটা হচ্ছে এসআই বা সিম্পল ইন্টারেস্ট। এবার কম্পাউন্ড ইন্টারেস্ট কোনটা? পুরোটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। তাহলে যদি বলে সিম্পল ইন্টারেস্ট আর হচ্ছে কম্পাউন্ড বা সিআই এর ডিফারেন্স, মানে এরকম অঙ্ক আসবে যে আমাদের পার্থক্য নির্ণয় করতে হবে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের, ঠিক আছে? তাহলে কম্পাউন্ড আর যদি ডিফারেন্স বার করতে বলে, তাহলে কি এই যে পার্টটা পড়ে রয়েছে এটাই তার ডিফারেন্স। তাহলে ডিফারেন্স কতটুকুটা? এইটুকুটা হচ্ছে ডিফারেন্স, ফাঁকা অংশ। তাহলে 10 10 20 10, না 10 20 30 আর 31, 31 টাকা হচ্ছে চক্রবৃদ্ধি আর হচ্ছে সরল সুদের ডিফারেন্স। সরল সুদটা কত? 300 টাকা। চক্রবৃদ্ধি সুদটা কত তাহলে? 331 টাকা। বোঝা গেল? এই এক প্রকার অঙ্ক থেকেই আমরা তিনটে অ্যান্সারই কিন্তু পেয়ে যাচ্ছি, ঠিক আছে? এবার কার কোথায় অসুবিধা হলো? হ্যাঁ, টাইম। এই অঙ্কটার ক্ষেত্রে হ্যাঁ, কোনটা বলো? চক্রবৃদ্ধি মানে আমরা এই পুরোটাই হচ্ছে চক্রবৃদ্ধি সুদ, বুঝতে পারলে? এই পুরোটাই মানে চক্রবৃদ্ধির মধ্যে সিম্পল ইন্টারেস্টও থাকে, সরল সুদ থাকে, প্লাস সরল সুদের সুদ থাকে। বোঝা গেল? সরল সুদ থাকে আর ইন্টারেস্ট থাকে। মানে তুই সাপোজ ধরে নে এরকম ব্যাপারটা, 100 টাকা হচ্ছে তুই 1000 টাকা তুই কোথাও খাটালি 10%-এ, তাহলে এটা হচ্ছে সরল সুদ পেলি। এবার পরের বছরে যখন তুই আবার এটাকে খাটাতে যাবি তখন এটারও 10% পাবি, মানে 1 টাকা পাবি, এই 10 টাকা পাবি, ঠিক আছে? এটারও 10% পাবি, 10 টাকা পাবি। তাহলে অ্যাকচুয়ালি টাকাটা কত পাচ্ছিস তুই খেয়াল করে দেখ, 2 বছরে 100 টাকা তো পাচ্ছিসই, 210 টাকা পাচ্ছিস, ঠিক আছে? 2 বছর এই যে 10 টাকাটা আসলো, এটা হচ্ছে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পার্থক্য। আর যদি বলে শুধু সরল সুদ কোনটা, তাহলে সেটা হচ্ছে 100 টাকা। যখন তুই চক্রবৃদ্ধি বার করবি তখন এই ছকের মধ্যে থাকা সবগুলো যোগ করবো, সবগুলো যোগ করবো, মানে 331 হচ্ছে চক্রবৃদ্ধি, ঠিক আছে? এখানে যে 331টা পেলাম সেটা হচ্ছে চক্রবৃদ্ধি। এই শুধু সামনের যে অংশটা সেটা হচ্ছে সরল সুদ, আর এই সামনের অংশটা ছাড়া বাকি যা পড়ে থাকবে সব হচ্ছে তাদের মধ্যেকার পার্থক্য, সেটা হচ্ছে 31। বোঝা গেল জিনিসটা? সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পার্থক্য হচ্ছে 31। 31 কোথা থেকে পেলাম? 10 20 আর এই 1, ঠিক আছে? ফর্মুলাটা ব্যবহার না করাই ভালো, কারণ ফর্মুলাতে যেহেতু আমরা পাওয়ারের জায়গায় এন লিখি, তাই তো? ফর্মুলাতে দেখবি একটা পাওয়ার আছে, পাওয়ারের জায়গায় এন ব্যবহার করা হয়। এবার এন এর জায়গায় ধর তোকে হাফ কোয়ার্টারলি বলেছে অঙ্কে, কোয়ার্টারলি মানে একটা 1/4 অংশে ভাগ করে দিয়েছে রেটটাকে, তাহলে তোকে 4 বার গুণ করতে হবে কোনো জিনিসকে, তাই তো? এটা কি গুণফলের সূত্র, তো তাহলে এন সমান 4 হয়ে যায়। দেখা গেল উপরে হয়ে গেছে 56, এটার তো টু দি পাওয়ার 4 বের করতে পরীক্ষা শেষ হয়ে যাবে। বোঝা গেল জিনিসটা? উপরে দেখা গেলো পার্টে উপরের অংশতে এসছে 56 বা 57, এই ধরনের কোনো ডিজিট চলে এসছে, তাহলে ওটার যখন আমি পাওয়ারে 4 করবো, গুণ করতে করতে অনেক সময় চলে যাবে। ওই জন্য আমরা এই মেথডে যাই না, নর্মালি যাই না। এবার খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি ক্যালকুলেশন, তাহলে চলে যাবে। এটা টোকা হয়েছে? আচ্ছা, এর আগের দিন একটা বলেছিলাম যে একটা রেশিও দিয়েছিলাম, পাস্কেল মেথডের রেশিও, ঠিক আছে? আর দু একটা জিনিস বলেছিলাম, সেটা হচ্ছে আগে বলে দিই, যদি 10% দুবার থাকে
তাহলে বুঝবো যে ডাইরেক্ট বুঝবো যে সেটা 21% হয়েছে 2 বছর পরে। আর 10% রেটে যদি দুবার করতে হয় আমাদেরকে কম্পাউন্ডিং, তাহলে বুঝবো যে 21% করতে হবে, টোটাল প্রিন্সিপালের 21% বার করতে হবে। 10% যদি 3 বার থাকে, 3 বার থাকে, কত বলেছিলাম? 33.1। ঠিক আছে, 10% যদি 4 বার থাকে, কত ছিল রে? 46.41%, না? এইটা আমাদেরকে একটু মুখস্থ করে রাখতে হবে, ঠিক আছে? এইটা একটু মুখস্থ করে রাখতে হবে, অঙ্কের ক্ষেত্রে সুবিধা হবে। আচ্ছা, একটু এক্সাম্পল করি, কয়েকটা এক্সাম্পল করি, তাহলে সুবিধা হবে। আচ্ছা, আমাদের কত বেরিয়েছে? পার্থক্যটা 31, 300 টাকা সুদ, আর 31 টাকা হচ্ছে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পার্থক্য, বুঝলি?